আসসালামু আলাইকুম। জানবিডির আজকের ক্লাসের আলোচনার বিষয়, এখন থেকে কি আর বোর্ড প্রশ্ন রিপিট হবে না? আর যদি বোর্ড প্রশ্ন রিপিটে না হয়, তাহলে পরীক্ষার প্রস্তুতি আসলে কিভাবে নিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেসবুকের বিভিন্ন পেজে, গ্রুপে তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে। ক্লাসে জয়েন না করলে পরীক্ষা দিতে দিবে না। আসলে অ্যাকচুয়াল বিষয়টা কি? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম কোনো অফিসিয়ালি নোটিশ কি দিয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে যদি তোমার ক্লারিটি না থাকে, তুমি যদি না জানো যে প্রশ্ন কিভাবে হবে, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে না। আর যদি প্রস্তুতি ভালো না নিতে পারো, তাহলে কি পরীক্ষা ভালোও দিতে পারবে না, ভালো রেজাল্টও করতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব একেবারে বিস্তারিতভাবে। আশা করছি যে কনফিউশনগুলো তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে, কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো মনোযোগ দিবা। প্রথমে আমরা আলোচনা করব যে এখন থেকে কি আর বোর্ড প্রশ্ন রিপিট হবে না? দেখো, বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না এইটা জানার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা একটু দেখব। দেখো, সেই সাথে দেখো এই যে আরেকটা বিষয় আমরা আলোচনা করব যে এই সরকারি কলেজগুলো যে পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে দেওয়া হচ্ছে, এটা আসলে সব সরকারি কলেজগুলোকে পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে চলে যাবে? প্রথমে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। 1992 সাল। কত সাল? ভালো করে মনোযোগ দাও, পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো আজকের ক্লাসের মাধ্যমে। আশা করছি এই বিষয় নিয়ে কারো কাছে জানতে হবে না, গ্রুপের কোনো কথা তোমাদের বিশ্বাসও করতে হবে না। 1992 সালের আগে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান কলেজগুলো ছিল, এগুলো কিন্তু বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে ছিল। মনে করো রাজশাহী বিভাগের যতগুলো সরকারি কলেজ আছে না, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে। রংপুর, তখন তো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, ঢাকা বিভাগের যতগুলো কলেজ আছে সবগুলো কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এভাবে বিভাগীয় পাবলিক ইউনিভার্সিটিগুলোর আন্ডারে সরকারি কলেজগুলো কিন্তু অধীনস্থ ছিল। তো এই যে কার্যক্রমে একটা বড় চ্যালেঞ্জিং ছিল, পরীক্ষাগুলো ঠিকভাবে নেওয়া যেত না, সেশন জট ছিল, সেভাবে তদারকি করা ছিল না। তো সেই জায়গা থেকে তৎকালীন আমাদের সরকার বা শিক্ষা মন্ত্রণালয় চিন্তা করেছিল যে আলাদা আমরা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করব। তো সেই সিদ্ধান্ত ক্রমেই প্রতিষ্ঠিত করা হয় এনইউ, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি। এই ন্যাশনাল ইউনিভার্সিটি গঠনের করার পরে গাজীপুরে এটার মেন অফিস করা হয়, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন। তো সেখান থেকে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি কলেজগুলোতে ডিগ্রি এবং অনার্স সমমান এই কোর্সগুলো পরিচালনা করা হয়। এখন এই 2010 সাল পর্যন্ত খুব মারাত্মক একটা পর্যায়ে ছিল এই জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা। পাবলিক ইউনিভার্সিটির আন্ডার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল সেশন জট দূর করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য। কিন্তু এই ন্যাশনাল ইউনিভার্সিটি করার পরও বিপরীত হয়ে গেছে। সেশন জটটা এত বেশি হয়েছে যে সর্বনিম্ন 8 বছর সময় লাগতো অনার্স কমপ্লিট করার জন্য। একটু মনোযোগ দাও, ভালো করে বোঝো। এই যে আলোচনা করছি কেন, এই বিষয়গুলো জানার জন্য তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়গুলো কেন এখন আলোচনা হচ্ছে, আবার নতুন করে আলোচনায় কেন আসতেছে। দেখো, 92 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল সেশন জট দূর করার জন্য, কিন্তু 2010 সাল পর্যন্ত অনার্স কমপ্লিট করতে কত বছর সময় লাগতো? 8 বছর। 4 বছরের কোর্স করতে প্রায় দ্বিগুণ সময় লাগতো। 8 বছর মোটামুটি সময় লাগতো। তো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে, তখন এই শিক্ষা ব্যবস্থা, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা নিয়ে আবার আলোচনা শুরু হয়। তখন নতুন করে একটা সিলেবাস প্রণয়ন করা হয় এবং সবকিছুই একটু মোটামুটি নতুন রুলস নিয়ে আসা হয়। তো 2010 সালে একটা নতুন সিলেবাস নিয়ে আসা হয়, যেটা কার্যকর করা হয় 2013-14 সেশন থেকে। কত সেশন থেকে কার্যকর করা হয়? 2013-14 সেশন থেকে কার্যকর করা হয়। এবং এখন পর্যন্ত এই 2013-14 সেশনের সিলেবাস অনুযায়ী পড়াশোনা হচ্ছে। তো 2013-14 সালের আগে মনে করো 2011, 12, 18, সরি 8, 7 এগুলোতে যে প্রশ্নগুলো হতো সেটা বোর্ড প্রশ্ন থেকে, মানে বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে সেগুলো থেকেই কমন পাওয়া যেত। তো এই 2013-14 সালে যেহেতু নতুন সিলেবাস এসেছে, সো 14 সালে, 15 সালে, 16 সালে, ইভেন 17 সাল পর্যন্ত কি বোর্ড প্রশ্ন থেকে তেমন একটা প্রশ্ন কমন পাওয়া যেত না। সো এই সালগুলোতে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য, মনোযোগ দিবা, ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য একটা স্টুডেন্টকে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগতো, অনেক বেশি পরিশ্রম করা লাগতো, অনেক বেশি পড়া লাগতো। কি পড়া লাগতো? মূল বই পড়া লাগতো। ঠিক আছে, যেহেতু বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হতো না, সো মূল বই পেয়ে প্রশ্ন কমন পাওয়া লাগতো। আর তোমরা জানো 2010 সালে যে সিলেবাসটা আমরা পড়তেছি এটা অনেক বড় একটা সিলেবাস। সো এত বড় একটা সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস রেজাল্ট আনাটা এই জন্য কঠিন ছিল। তো এই 2017 সালের পর থেকে 2018, 19, 20, এই 21 এই সালগুলোতে হয়েছে কি, এই কয়েকটা বোর্ড থেকে প্রশ্ন রিপিট হওয়া শুরু করলো। কি বললাম? প্রশ্ন রিপিট হওয়া শুরু করলো। সো তখন স্টুডেন্টরা করলো কি, টোটালি ডিপেন্ডেন্ট হয়ে গেল ব্যতিক্রম
দিগদর্শন, এই শর্ট সাজেশনগুলো কিন্তু আমাদের শর্ট সাজেশন। দেখো আমরাও শর্ট সাজেশন প্রোভাইড করি, সো আমাদের সাজেশন থেকে 100% কিন্তু কমন এখন পর্যন্ত হচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা কেন কমন হচ্ছে, বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয় বলেই। সো দেখো সারা বছর পড়ার দরকার নাই, আমরা 18 থেকে 20টা প্রশ্ন দিই, পড়ে কি হয়ে যাচ্ছে একটা স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পেয়ে যাচ্ছে, এইভাবে অনার্স কমপ্লিট হচ্ছে। অ্যাকচুয়ালি যা মানে উচ্চশিক্ষার যে উদ্দেশ্য সেটা কি সাধিত হচ্ছে? হচ্ছে না। উচ্চশিক্ষা মানে কি, তোমাকে গবেষণাধর্মী শিখতে হবে, তোমাকে বিস্তারিত জানতে হবে, একটা টপিক সম্বন্ধে তোমার ডিটেল নলেজ থাকতে হবে। কিন্তু এই বোর্ড প্রশ্ন থেকে রিপিট হওয়ার কারণে স্টুডেন্টরা আর ডিটেল নলেজ নেওয়ার দিকে আর ঝোঁকে না। আমাদের প্রাইভেট ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয় না। আমাদের প্রাইভেট ব্যাচে যদি স্টুডেন্ট ভর্তি হয় 20 জন, দেখেছে সাজেশনের জন্য আমাদের কোর্সে যুক্ত হয় প্রায় 2000 জন স্টুডেন্ট, কিন্তু প্রাইভেট পড়ার জন্য কিংবা ক্র্যাশ কোর্সে মেন্টর কোর্সে যুক্ত হয় মাত্র 20 জন, 25 জন, 100 জন, 150 জন সর্বোচ্চ। কিন্তু সাজেশনের জন্য 2000, 5000, 10,000 পর্যন্ত স্টুডেন্ট আমাদেরকে নক করে। বুঝতে পেরেছো বিষয়টা? আর তারা ডিটেল জানতে চায় না, তারা শর্টকাট জানতে চায়। মনোযোগ দিবা। তাহলে এই যে বর্তমানে যে শর্টকাট মাত্র 2-4টা প্রশ্ন পড়ে যে ফার্স্ট ক্লাস পাওয়ার টেন্ডেন্সিটা তৈরি হয়েছে এবং আমাদের যে উচ্চশিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে, এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয় একটু নড়ে চড়ে বসেছে। এজন্য 2017 সালে, কত সালে ভালো করে মনোযোগ দাও, 2017 সালে এই আওয়ামী লীগ সরকার আবার ভেবে দেখে যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না। তাহলে কি করা দরকার? ওই যে আগে 1992 সালে, কত সালে, 1992 সালে যে সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে ছিল, ওইটাতে আবার ফেরত যাওয়ার চেষ্টা করছে। এই জন্য 2017 সালে ঢাকা শহরের মোট 60টি কলেজে, কয়টা কলেজ? 60 কলেজ, ঠিক আছে? ঢাকা শহরের মোট 60টি কলেজকে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত করে দেওয়া হয়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? মনোযোগ দিবা। এই 7 কলেজকে আমরা কি বলি? 7 কলেজ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর কি হয় তোমরা তো নিশ্চয়ই জানো, রাস্তায় আন্দোলন, অনেক সমস্যা আদৌ সমাধান করতে পারেনি। এখনো কতটাই 7 কলেজের মান উন্নয়ন হয়েছে তোমরা একটু অ্যানালাইসিস করলেই দেখতে পাবে। তো তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় 2024 সালে এসে এই তো গত মাসে রাজশাহী বিভাগের মোট 4টি কলেজ, চট্টগ্রাম বিভাগের মোট 5টি কলেজ, মোট কয়টি কলেজ? 9টি কলেজকে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির অধিভুক্ত করে দেয় শিক্ষার মান উন্নয়নের জন্য। এবং সেই ধারাবাহিকতায় এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান আমাদের উপাচার্য স্যার, তিনি মনে করছেন যে প্রশ্নের প্যাটার্নেও পরিবর্তন আনতে হবে এবং শতভাগ স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিতে হবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? মানে কি, স্টুডেন্টদের এখন 100% ক্লাসে উপস্থিত থাকতে হবে। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি 24 মে, আজকেও শুক্রবার, হ্যাঁ, আজকে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে খুব তদারকি এখন শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শুরু করতে যাচ্ছে যে স্টুডেন্টদের যেন 100% ক্লাসে উপস্থিত করানো যায়। ঠিক আছে, আদৌ এটা সম্ভব কিনা আই ডোন্ট নো। আর স্টুডেন্টদের ক্লাসে এনে যে এটা সমাধান করা যাবে এরকমটা আমি কোনো বিষয় দেখি না। কারণ দেখো, একটা প্রাথমিক শিক্ষা বলো, মাধ্যমিক শিক্ষা বলো, এইচএসসি বলো, সবাইকে স্টুডেন্টের 100% মেয়েদেরকে উপবৃত্তি দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে 100% উপবৃত্তি দেওয়া হয় এবং ছেলেদেরকেও কিন্তু 75%-এর মতো উপবৃত্তি দেওয়া হয়। কিন্তু অনার্সের কয়জন স্টুডেন্ট উপবৃত্তি পায়? তার মানে কি সরকার কি উচ্চশিক্ষা গ্রহণে আমাদের ছাত্র সমাজকে নিরুৎসাহিত করছে? আর সরকারেরও বোঝা উচিত যে ন্যাশনাল ইউনিভার্সিটির 80% স্টুডেন্ট বললেও ভুল হবে, আমি তো মনে করি 90% স্টুডেন্ট এই পড়াশোনার পাশাপাশি তাদের সংসার চালায়। আমার কথা কি বুঝতে পারছো? যদি তোমার বাবার টাকা থাকতো তুমি দেশেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তা না, এরকম একটা জঘন্য কথাটা ব্যবহার করে, আমার সঠিক হবে কিনা জানি না। তো যাই হোক, আমি মানে রাগের জায়গা থেকে বলছি জঘন্যই, এরকম জঘন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট ভর্তি হইতো না। ঠিক আছে, যদি বাবার টাকা থাকতো। বাবার টাকা নাই বইলেই প্রাইভেটে ভর্তি হয় নাই, বাইরে দেশে ভর্তি হতে পারে নাই, ন্যাশনালে ভর্তি হয়েছে। কি করে এরা? পড়াশোনাও করে, নিজের স্বপ্ন পূরণের সর্বোচ্চ চেষ্টা করে, আবার চাকরির পিছনে ছোটে 2টা টাকা রোজগারের ব্যবস্থা চিন্তা করে। এখন কথা হইতেছে, অনেক স্টুডেন্ট আমার গত ভিডিওতে বলেছে, ভাই প্রশ্ন করেছে যে আপনার টাকার দরকার, আপনার তাহলে উচ্চশিক্ষা গ্রহণের কেন এত ইচ্ছে? ক্লাস করতে পারবেন না, আবার উচ্চশিক্ষা গ্রহণের সার্টিফিকেট নেবেন, এটা কেমন করে হয়? ভাই তোমার কথাও ঠিক আছে, কিন্তু তুমি একটু চিন্তা করো, যাদের টাকা নাই, যারা ওই পরিবেশ পায় না, যাদের ন্যূনতম সুযোগ সুবিধা নাই, তারা কি স্বপ্ন দেখতে পারে না? তারা কি, তাদের মনে কি ইচ্ছে হয় না যে আমি একটা উচ্চশিক্ষার সার্টিফিকেট নিব? তারা তো চাকরির পাশাপাশি পড়াশোনা করে, যতটুকু পড়াশোনা করার দরকার ততটুকু পড়াশোনা করছে, মানে করে তারাও তো ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, তারাও তো জীবন সংগ্রামে সফল হওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সরকার, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কি তাদেরকে একটু উৎসাহিত করা কিংবা তাদেরকে একটু সহযোগিতা করার কি উচিত নয়? হ্যাঁ, যদি ক্লাসেই তাদেরকে ফেরাতে হয়
উপবৃত্তির ব্যবস্থা করতে হবে, ন্যূনতম তাদের পকেট খরচ কিংবা তাদের পড়াশোনার খরচটা যাতে চালাতে পারে এরকম একটা অর্থ প্রণোদনা দিতে হবে। এইটা এক নম্বর শর্ত দিয়ে এই 100% ক্লাসে উপস্থিতির বিষয়টা নিশ্চিত করতে হবে। না হলে এই যে অনার্সে এত এত সিট এটা রাখার দরকার নাই। সরাসরি ভাই একটা কলেজে একটা ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্টের বেশি ভর্তি হওয়ার দরকার নাই, ভর্তি নিবে না, দরকার নাই। যাদের মেধা আছে তারা টিকবে, তারা সম্পূর্ণ পড়াশোনা করবে, যাদের মেধা নাই তারা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ নিবে, সেই রকম ব্যবস্থা করে দিবে সরকার। সবকিছু মিলায়ে এখানে সরকারের একটা বড় একটা অবদান রাখতে হবে, সেই রকম মেনটেনেন্স করতে হবে, সেই রকম স্টেপ নিতে হবে। শুধু কথার ফুলঝুরি দিয়ে, বক্তৃতা দিয়ে, কোনো নোটিশ দিয়ে, সংবাদ বিজ্ঞপ্তি করে এরকম ফেমাস হয়ে কিংবা এই ধরনের বিবৃতি দিয়ে আসলে এসব সমাধান করা সম্ভব নয়। ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, অ্যাকশন নিতে হবে, সেই রকম ফ্যাসিলিটি তৈরি করতে হবে, সেই রকম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তারপর আসলে যে পদক্ষেপগুলো নিচ্ছে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই, খুবই ভালো ভালো পদক্ষেপ। ক্লাসে আসুক, ক্লাস করাক, ক্লাসের সুযোগ পাক, যা শিখতেছে ডিটেল শিখুক, এটা আমরাও চাই। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বললাম এই যে প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এই যে অধিভুক্ত করে দেওয়ার একটা কথা হচ্ছে, সবগুলো যাবে না, হয়তো কিছু কিছু সরকারি কলেজগুলো অধিভুক্ত হবে। তো অধিভুক্ত যদি হবে তো 1992 সালে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করার কি প্রয়োজন ছিল? সেটাও তো আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছিল না? যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। এখন বলি এই বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা। তো এতদিন পরে এসে এই 2024 সালে এসে অধিভুক্ত যখন করে দিচ্ছে তখন তাদের মাথায় প্রশ্ন এসেছে, ওহো এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এখন শর্টকাট পড়তেছে, এদের কত মানে ডিটেল কোনো নলেজ পাচ্ছে না, তাহলে আমরা করবো কি, এখন বই থেকে প্রশ্ন করব। সেই ধারাবাহিকতায় অনার্স তৃতীয় এবং যে চলমান অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা, মনোযোগ দাও, এই চতুর্থ বর্ষের পরীক্ষায় বেশ কয়েকটি সাবজেক্টে মূল বই থেকে প্রশ্ন করা হয়েছে। কি বললাম? মূল বই থেকে প্রশ্ন করা হয়েছে, কোনো রকম ওয়ার্নিং ছাড়া। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু পারতো না যে 6 মাস আগে কিংবা 4 মাস আগে বলে দিতে পারতো, এই তোমরা যেভাবে আগে থেকে পড়তেছ সেভাবে পড়া বাদ, এখন আর পড়া যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের অভিভাবক না, তো অভিভাবক হয়ে এরকম একটা বিপদে ফেলার উদ্দেশ্যটা কি? ফাইনাল ইয়ার এসে একটা স্টুডেন্ট যদি ফেল করে ফাইনালের এসে, তার একটা বছর নষ্ট। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো পারতো যে বলে দেওয়া যে তোমরা যেভাবে পড়তেছো এভাবে পড়ো না, তোমরা মূল বই পড়ার চেষ্টা করো, মূল বই থেকে বেশি বেশি প্রশ্ন হবে, এটুকু তো সতর্ক করে দিতে পারতো, কিন্তু করে নাই। সরাসরি মূল বই থেকে প্রশ্ন করা শুরু করেছে। বেশ কয়েকটা সাবজেক্টে, বিশেষ করে বিবিএর স্টুডেন্টদের, যে এবার কত স্টুডেন্ট ফেল হবে আই ডোন্ট নো। আর খাতা দেখার তো কোনো বালাই নাই। হ্যাঁ, এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে এসেছ, ফেল চলে এসেছে। তুমি ফেল পাওয়ার মতো পরীক্ষা দিয়ে এসেছ, কি ডি গ্রেড, সি গ্রেড, বি গ্রেড চলে এসেছে, মানে খাতা দেখার কোনো বালাই নাই। তো এই জায়গাগুলো ইমপ্রুভ না করে এই যে স্টুডেন্টদেরকে জাস্ট খালি বিপদে ফেলে দেওয়ার সুযোগগুলো কেন বিশ্ববিদ্যালয়ে খোঁজে আমি বুঝি না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, যে আলোচনা হচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে আর রিপিট হবে কিনা, এই ধরনের কোনো অফিসিয়ালি নোটিশ এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে আমরা পাইনি। যারা বলছে এটা সম্পূর্ণ একটা অনুমান নির্ভর, তাছাড়া কিছু নয়। ঠিক আছে? তো এখন পর্যন্ত আমি তোমাদের বলবো যে তোমরা বোর্ড কোশ্চেনগুলো কভার করতে থাকো, পাশাপাশি তোমাদেরকে মূল বই পড়ার আমি রিকোয়েস্ট করব। ঠিক আছে? যতটুকু সময় আছে মূল বই পড়ো। তো এই জন্য আচ্ছা, বোর্ড প্রশ্ন রিপিট না হলে কিভাবে পড়তে হবে সেটা আমি বলছি। তার আগে এই যে অনার্স প্রথম বর্ষে কিছুদিন পরে পরীক্ষা, হ্যাঁ, জুলাইয়ের যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকশন নিচ্ছে তাদের দেখে জুলাইয়ের মাঝামাঝি তোমাদের পরীক্ষা হবে। অনার্স প্রথম বর্ষে যারা ভিডিওটা দেখছো তাদের জন্য বলবো, তোমাদের জন্য আমরা ক্র্যাশ কোর্স চালু করেছি। ঠিক আছে? ক্র্যাশ কোর্সে ভর্তি হও, সাজেশনগুলো নাও, আমাদের একটু বড় করে আমরা সাজেশন দিয়েছি যাতে করে তোমাকে বিপদে না পড়তে হয়। ঠিক আছে? মূল বই থেকে প্রশ্ন হলেও যাতে তুমি অ্যান্সার করে আসতে পারো। কি পাবা? সাজেশন পাবা, 100% কমন উপযোগী, 12টা লাইভ ক্লাস পাবা, ক্লাস করো। কলেজে তো ক্লাস করার সুযোগ পাইনি, ক্লাস করো। তুমি ফার্স্ট ইয়ারে অনেক নিয়ম কানুন জানো না, আমরা সবকিছু ধরে ধরে একটা স্টুডেন্টকে সবকিছু নিয়ম কানুন শেখাবো। আগের ব্যাচ 16 তারিখ থেকে শুরু হয়েছে, 16 এপ্রিল, আর একটা ব্যাচ শুরু হয়েছে 25শে মে থেকে। ঠিক আছে? আগামীকাল থেকে শুরু হবে, এবং নতুন ব্যাচ শুরু হবে মে মাসের তোমার 2 তারিখ থেকে, মে মাসের 2 তারিখ থেকে। এটা নতুন ব্যাচ। এই ব্যাচে ভর্তি হয়ে যাও, আমাদের সাথে থেকে আমাদের টিচারদের পরামর্শ মতো পড়াশোনা করো। যতটুকু সময় আছে, কতটুকু সর্বোচ্চ পেলে তুমি 2 মাসের সময় পাবা। ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের বলছি 2 মাসের সময় পাবা, ভর্তি হয়ে যাও। এছাড়া সেকেন্ড ইয়ারের ব্যাচেও ভর্তি চলছে, খোঁজখবর নাও, হোয়াটসঅ্যাপের যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হ্যাঁ, থার্ড ইয়ারের ব্যাচে ভর্তি চলছে, ফোর্থ ইয়ারের ব্যাচেও আমাদের ভর্তি চলছে। তুমি খোঁজ নিয়ে দেখো আমাদের কোন ইয়ারে তুমি শেয়ারের ব্যাচে ভর্তি চলছে, আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাও, ক্লাস করো, আশা করছি ভালো কিছু হবে। আর আমাদের ক্লাসগুলো সব রাত 9টার পরে, রাত 9টার পরে আমাদের পরীক্ষা থেকে শুরু করে সবকিছু রাত 9টার পরে। সো তুমি চাকরি করো, সংসার আছে, বাচ্চা আছে, সবকিছুকে আলাদা রেখে কিন্তু
মানে নিরিবিলিতে তুমি আমাদের কোর্সের কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারবা। আশা করছি আমাদের সাথে থাকলে তুমি ভালো কিছু করতে পারবা আমাদের টিচারদের গাইডলাইন মতো। এখন আসে বোর্ড প্রশ্ন রিপিট না হলে কিভাবে পড়তে হবে, এটাও তোমাদেরকে একটু বেসিক আলোচনা অলরেডি আমি করে দিয়েছি যে বই পড়ার দিকে ঝুঁকতে হবে। এখন এই শর্টকাট ব্যতিক্রম এগুলো খুঁজে লাভ নাই ভাই, এখন তোমাকে একটু বই পড়ার দিকে ঝুঁকতে হবে। যারা বছরের শুরু দিকে আছো তারা বই কিনে ফেলো, আর যারা এই যে ফার্স্ট ইয়ারে আছো কিংবা না ফার্স্ট ইয়ারে তো এখন ইমিডিয়েট পরীক্ষায় খুব কাছাকাছি পরীক্ষা চলে এসেছে, তো এই স্টুডেন্টদেরকে বলবো তোমরা আপাতত বোর্ড কোশ্চেনগুলাই বারবার পড়ো। এখন যদি বই পড়তে চাও তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে, কারণ বইও কমপ্লিট করতে পারবে না, আবার যদি সময়টা নষ্ট করে ফেলো বই পড়ার জন্য শর্টকাটে যে একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে অ্যাটলিস্ট, সেটাও কিন্তু তুমি সুযোগ হাতছাড়া করতে মানে করে ফেলবা। এই জন্য তোমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে বলবো তোমরা এখন সাজেশনগুলো পড়ার চেষ্টা করো, আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। আর যারা অন্যান্য ইয়ার আছে যেমন সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, নতুন ফোর্থ ইয়ার এখনো ওঠো নাই, উঠবা, তাদেরকেও বলবো যে তারা তোমরা কি করবা, বই পড়ার চেষ্টা করো। বুঝতে পারলে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, অনেক লম্বা একটা ভিডিও করলাম, অনেক বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আমার জায়গা থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটা উপকৃত হয়েছে জানি না, আর কতজনই ভিডিও শেষ পর্যন্ত আসো জানি না। ন্যাশনাল ইউনিভার্সিটি একটা স্টুডেন্টদের মেজর প্রবলেম হচ্ছে তারা কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারে না, এটা কেন হয় আমি বুঝি না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলটা যদি তোমাদের একটু উপকার আসে, তোমাদের কাছে আমার অধিকার যে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবা, তোমার বন্ধুদের কাছে আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবা, এটা আমার অধিকার অ্যাজ এ টিচার হিসেবে তোমার কাছে। তো অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও আমাদের ভিডিওগুলো সত্যিকার অর্থেই তোমাদের কাজে আসে কিনা। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জানো বিডি টিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের সবসময় পাশে আছে।